আপনার কি হাঁচি দিলে একটু প্রস্রাব বের হয়ে যায়? কাশলে, হাসলে বা সিঁড়ি দিয়ে উঠলে প্রস্রাব ধরে রাখতে পারেন না? অথবা হঠাৎ এমন প্রচণ্ড প্রস্রাবের চাপ আসে যে টয়লেটে পৌঁছানোর আগেই প্রস্রাব বের হয়ে যায়? অনেকে এই সমস্যাগুলোকে লজ্জার মনে করেন, কেউ কাউকে বলেন না, এমনকি অনেক বছর ধরে কষ্ট পাওয়ার পরও চিকিৎসকের কাছে যেতে চান না। কিন্তু জানেন কি, প্রস্রাব ধরে রাখতে না পারাটা কোনো লজ্জার বিষয় নয় এবং অনেক ক্ষেত্রেই এর কার্যকর চিকিৎসাও কিন্তু রয়েছে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে ইউরিনারি ইনকন্টিনেন্স জিনিসটা আসলে কি, এটা কয় ধরনের, কেন হয়, নারী পুরুষের ক্ষেত্রে এর কারণগুলো কি কি হতে পারে এবং কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। তবে ভিডিওর একদম শেষে একটি খুব সহজ অভ্যাসের কথা বলবো, যেটি নিয়মিত করলে বিশেষ কিছু ধরনের ইউরিনারি ইনকন্টিনেন্সের ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে। তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমেই আমরা একটু জানার চেষ্টা করি যে ইউরিনারি ইনকন্টিনেন্স আসলে কি। সহজ করে বললে যে ইচ্ছা থাকা সত্ত্বেও যখন প্রস্রাবের ওপর নিজের নিয়ন্ত্রণটা থাকে না এবং অনিচ্ছাকৃতভাবে প্রস্রাব বের হয়ে যায়, সেটাকে ইউরিনারি ইনকন্টিনেন্স বলা হয়। এটি নারী এবং পুরুষ দুজনেরই হতে পারে, তবে বয়স বাড়ার সাথে সাথে এর প্রবণতাটা কিন্তু বাড়তে পারে। কিন্তু মনে রাখবেন যে বয়স হওয়া মানেই প্রস্রাব ধরে রাখতে না পারাটা স্বাভাবিক এমনটা কিন্তু নয়। এখন আসছে যে ইউরিনারি ইনকন্টিনেন্স কয় রকমের হতে পারে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে স্ট্রেস ইনকন্টিনেন্স। ধরুন আপনি একটু কাশি দিলেন, একটু হাঁচি দিলেন, একটু জোরে হাসলেন, দৌড়ালেন অথবা ভারী কোনো জিনিস তুললেন, এ সময় পেটের ভেতরের চাপটা বেড়ে যায়। যদি মূত্রথলি এবং মূত্রনালীকে ধরে রাখার পেশিটা দুর্বল হয়ে যায়, তখন অল্প পরিমাণ প্রস্রাব কিন্তু বের হয়ে যেতে পারে। এটাকে বলা হয় স্ট্রেস ইনকন্টিনেন্স। নারীদের মধ্যে সন্তান প্রসব, পেলভিক ফ্লোর দুর্বল হওয়া এবং বয়সের সঙ্গে এটি বেশি দেখা দিতে পারে। আর্চ ইনকন্টিনেন্স এবার একটু অন্য পরিস্থিতি। আপনার হঠাৎ প্রচণ্ড প্রস্রাবের চাপ হলো, আপনি টয়লেটের দিকে ছুটলেন কিন্তু পৌঁছানোর আগেই প্রস্রাব বের হয়ে গেল। এটি আর্চ ইনকন্টিনেন্সের সঙ্গে দেখা যেতে পারে। এক্ষেত্রে মূত্রথলি প্রয়োজনের আগেই সংকুচিত হয়ে পড়তে পারে। কেউ কেউ বলেন পানি পড়ার শব্দ শুনলেই প্রস্রাবের চাপ আসে, বাড়ির দরজায় পৌঁছালে আর ধরে রাখতে পারি না। এই ধরনের উপসর্গ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছি আরেক ধরনের ইনকন্টিনেন্স, সেটি হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। এবার এমন একটি সমস্যার কথা বলবো যেখানে মূত্রথলি পুরোপুরি খালি হতে পারে না, ফলে মূত্রথলি অতিরিক্ত ভরে গিয়ে অল্প অল্প করে প্রস্রাব ঝরতে পারে। বিশেষ করে কিছু পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট বড় হয়ে গেলে এমন সমস্যা হতে পারে। তাদের হয়তো প্রস্রাব শুরু হতে দেরি হয়, প্রস্রাবের ধারা বা ফ্লোটা দুর্বল হয়ে যায়, প্রস্রাবের নালীটা থেকে যে প্রস্রাবটা বের হয় সেটা খুব সরু হয়, বারবার প্রস্রাব লাগে, প্রস্রাব করার পরও মনে হয় পুরোপুরি খালি হয়নি। এই ধরনের লক্ষণ কিন্তু থাকতে পারে। এবার আসছে আরেক ধরনের ইনকন্টিনেন্সে, সেটা হচ্ছে যে ফাংশনাল ইনকন্টিনেন্স। এক্ষেত্রে মূত্রথলি স্বাভাবিকভাবেই কাজ করতে পারে কিন্তু রোগী সময় মতো টয়লেটে পৌঁছাতে পারেন না, যেমন চলাফেরার সমস্যা, জয়েন্টের সমস্যা, গুরুতর দুর্বলতা অথবা কিছু স্নায়বিক সমস্যার কারণে। বিশেষ করে বয়স্কদের মধ্যে এটি কিন্তু বেশি দেখা যেতে পারে। আরেক ধরনের ইনকন্টিনেন্স হচ্ছে যে মিক্সড ইনকন্টিনেন্স। কিছু মানুষের একই সাথে স্ট্রেস ইনকন্টিনেন্স প্লাস আর্চ ইনকন্টিনেন্স, এই দুই ধরনের সমস্যাই থাকতে পারে। একে বলা হয় মিক্সড ইনকন্টিনেন্স। তাহলে কেন এই সমস্যাটা হয়? একাধিক কারণ থাকতে পারে। নারীদের ক্ষেত্রে সন্তান প্রসব, পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হওয়া, মেনোপোজের পরে কিছু পরিবর্তন, অতিরিক্ত ওজন, কোষ্ঠকাঠিন্য, এগুলোর কারণে এই ধরনের ইনকন্টিনেন্সের সমস্যা হতে পারে। আবার পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট বড় হওয়া, প্রোস্টেট বা মূত্রনালীর কিছু সমস্যা, কিছু অপারেশনের পরে স্নায়ুর সমস্যা, এগুলো কারণে কিন্তু ইনকন্টিনেন্সের সমস্যা হতে পারে। এছাড়াও নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ডায়াবেটিস, স্নায়বিক রোগ, মূত্রনালীর সংক্রমণ, কিছু ওষুধ, অতিরিক্ত ক্যাফেইন, কোষ্ঠকাঠিন্য, এই জাতীয় সমস্যার সাথে কিন্তু ইনকন্টিনেন্সের সম্পর্ক থাকতে পারে। চা কফির সঙ্গেও কি সম্পর্ক আছে? অনেকের ক্ষেত্রে অতিরিক্ত ক্যাফেইন প্রস্রাবের
তাগিদটা কিন্তু বাড়াতে পারে। আপনি যদি দিনে অনেক কাপ চা বা অনেক কাপ কফি পান করেন এবং বারবার প্রস্রাবের চাপ অনুভব করেন, তাহলে কমিয়ে দেখুন পরিমাণটা। অর্থাৎ অনেক বেশি পরিমাণে যারা চা কফি খান, একটু পরিমাণটা কমানোর চেষ্টা করুন, দেখবেন যে হয়তো আপনার ইনকন্টিনেন্সের সমস্যাটা কিছুটা ভালো হয়ে যাচ্ছে। তবে পানি একবারে কমিয়ে দেবেন না, কারণ অতিরিক্ত পানি কম খাওয়াটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ওজন বেশি হলে আপনি কি করবেন? অতিরিক্ত ওজন পেলভিক ফ্লোরের ওপর চাপ বাড়াতে পারে, তাই ওজন বেশি হলে ধীরে ধীরে ওজন কমানো অনেকের ক্ষেত্রে কিন্তু উপকারী হতে পারে। এই জন্য সুষম খাবার খাওয়া, নিয়মিত হাঁটা, শরীরের জন্য উপযোগী ব্যায়াম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়ামের কথায়, সেটি হচ্ছে যে কেগেল এক্সারসাইজ। অনেকেই পেলভিক ফ্লোরের পেশির কথা জানেন না। এই পেশিগুলো মূত্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেগেল এক্সারসাইজ এই পেশিগুলোকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে এবং বিশেষ করে স্ট্রেস ইনকন্টিনেন্সের ক্ষেত্রে এটা উপকারী হতে পারে। তবে সঠিক পেশি চিহ্নিত করে সঠিক নিয়মে করা খুবই গুরুত্বপূর্ণ এই এক্সারসাইজটি। একজন ফিজিওথেরাপিস্ট বা চিকিৎসকের কাছ থেকে সঠিক কৌশলটা জেনে নেওয়া আপনার জন্য একটি স্মার্ট চয়েস হতে পারে। ব্লাডার ট্রেনিং কি? বিশেষ করে আর্জ ইনকন্টিনেন্সের ক্ষেত্রে কিছু মানুষের জন্য ব্লাডার ট্রেনিং উপকারী হতে পারে। এর মাধ্যমে ধীরে ধীরে প্রস্রাবের অভ্যাসকে একটি নির্দিষ্ট সময়সূচির মধ্যে আনার চেষ্টা করা হয়, তবে এটি সবার জন্য একইভাবে প্রযোজ্য নাও হতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াটা ভালো। চিকিৎসক কিভাবে কারণটা বের করবেন? চিকিৎসক প্রথমে জানতে চাইবেন যে কখন প্রস্রাব বের হয়ে যায়, কাশলে, হাঁচি দিলে নাকি হঠাৎ চাপ এলে, দিনে কতবার প্রস্রাব হয়, রাতে কতবার উঠতে হয়, প্রস্রাবের ধারাটা কেমন, ব্যথা বা জ্বালা পোড়া আছে কিনা। প্রয়োজনে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হতে পারে, যেমন ইউরিন টেস্ট, ব্লাড সুগার, আল্ট্রাসাউন্ড, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ইভ্যালুয়েশন, কিছু ক্ষেত্রে ব্লাডারের ভেতরের প্রস্রাব অবশিষ্ট থাকছে কিনা সেটা দেখা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিভিন্ন ধরনের পরীক্ষারও দরকার হতে পারে। কখন ওষুধ লাগতে পারে বা আদৌ কি ওষুধ লাগবে কিনা? হ্যাঁ, কিছু ধরনের ইউরিনারি ইনকন্টিনেন্সের ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা হয়, কিন্তু নিজে থেকে কোনো ওষুধ অবশ্যই আপনি কখনোই শুরু করবেন না, কারণ একই উপসর্গ হলেও একজনের কারণ হতে পারে ওভার রিঅ্যাক্টিভ ব্লাডার, অন্যজনের হতে পারে প্রোস্টেট এনলার্জমেন্ট বা অন্য যে কোনো সমস্যা থেকে হতে পারে। তাই আপনার চিকিৎসাটা কেমন হবে সেটা অবশ্যই কারণ অনুযায়ী আপনার চিকিৎসক নির্ধারণ করবেন। কখন অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে যাবেন? যদি প্রস্রাবের সাথে রক্ত আসে, তীব্র জ্বালাপোড়া হয়, জ্বর থাকে, কোমর বা তলপেটে তীব্র ব্যথা থাকে, একেবারেই প্রস্রাব না হয়, অথবা হঠাৎ হাত পা দুর্বল হয়ে যায় বা অবশ হয়ে যায় এবং সাথে প্রস্রাবের নিয়ন্ত্রণটা চলে যায়, তাহলে এগুলো কিন্তু একদম রেড ফ্ল্যাগ। অবশ্যই দ্রুত আপনার চিকিৎসকের সাথে কনসাল্ট করতে হবে। প্রথম ভুল, লজ্জায় কাউকে বলবেন না, এটা করবেন না। দ্বিতীয় ভুল, সারাদিন পানি কমিয়ে দেবেন, এটাও ঠিক অভ্যাস নয়। তৃতীয় ভুল, নিজে কোনো ওষুধ খাবেন না, কখনোই আপনি এই কাজটি করবেন না। চতুর্থ ভুল, বছরের পর বছর সমস্যাটি সহ্য করে যাওয়া, কারণটি জানা গেলে অনেক ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে ভালো নিয়ন্ত্রণ কিন্তু পাওয়া সম্ভব হতে পারে। ভিডিও শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, ভিডিও শুরুতে বলেছিলাম যে শেষে একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলবো, সেটা হচ্ছে আপনার পেলভিক ফ্লোরের পেশির যত্ন নিন। বিশেষ করে যদি হাঁচি, কাশি, হাসি বা ব্যায়ামের সময় প্রস্রাব বের হয়ে যায়, তাহলে সঠিকভাবে শেখা পেলভিক ফ্লোর বা কেগেল এক্সারসাইজ নিয়মিত করা আপনার জন্য অনেক উপকারী হতে পারে। তবে শুধু ব্যায়াম করলেই সব ধরনের ইনকন্টিনেন্স ভালো হয়ে যাবে এমনটাও নয়। কারণটা আগে জানতে হবে যে আপনার ইনকন্টিনেন্স কোন ধরনের এবং এর কারণটা আসলে কি। প্রস্রাব ধরে রাখতে না পারাটা কোনো লজ্জার বিষয় নয়, এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই চুপ করে কষ্ট পাওয়ার পরিবর্তে সমস্যাটি নিয়ে চিকিৎসকের সাথে কথা বলুন। বিশেষ করে যদি সমস্যাটা বারবার হয় বা আপনার দৈনন্দিন জীবন ব্যাহত হয়, তাহলে একজন ইউরোলজিস্ট বা প্রয়োজন অনুযায়ী ইউরো গাইনোকোলজিস্ট বা গাইনি বিশেষজ্ঞের সাথে আপনি পরামর্শ করতে পারেন। আপনার বা আপনার পরিচিত কারো কি হাঁচি বা কাশির সময় প্রস্রাব বের হয়ে যায়, নাকি হঠাৎ প্রচণ্ড প্রস্রাবের চাপ আসে? কমেন্টে লিখুন হাঁচি বা কাশিতে অথবা হঠাৎ চাপ এলে। আপনার উত্তর দেখে পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করব যে
কিগেল এক্সারসাইজ কিভাবে সঠিকভাবে আপনি করবেন এবং কতদিন করলে উপকার পাওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটি এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যিনি এই সমস্যায় ভুগছেন কিন্তু লজ্জার কারণে কাউকে বলতে পারছেন না। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একদম ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।